গল্পের শুরুতে আমরা একটি নির্জন রাস্তায় একটি গাড়ি দেখতে পাই। গাড়িটির অবস্থা খুবই খারাপ। কাঁচের পরিবর্তে যে কোনো বিপদ থেকে রক্ষা করার জন্য এটি ভারী গ্রিল দিয়ে ঘেরা। এটা দেখে আমরা বুঝতে পারি যে এই এলাকায় নিশ্চিতভাবে খুব বিপজ্জনক কিছু একটা ঘটছে। এরপর গাড়িটা একটি গ্যাস স্টেশনে থামে, যেখান থেকে হাতে বন্দুক নিয়ে একজন লোক বেরিয়ে আসে। এই লোকটির নাম টমাস। টমাস প্রথমে গ্যাস স্টেশনের কাছের একটি বাড়িতে ঢুকে কোনো বিপদের আশঙ্কায় প্রতিটি কোণ পরীক্ষা করে, কিন্তু ভেতরে কোনো বিপদ টের পায় না। কিন্তু বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই কাছের ফ্রিজটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে এবং তা থেকে অদ্ভুত শব্দ আসতে থাকে। এতে টমাস ভয় পেয়ে যায়। ফ্রিজটি খোলার পর সে ভেতরে একটি জম্বি দেখতে পায়। এটা দেখে টমাস দ্রুত একটি রড তুলে ফ্রিজটি শক্ত করে তালাবদ্ধ করে দেয়। এরপর ফ্রিজটি থেকে আরও জোরে শব্দ আসতে শুরু করে। তখন টমাস একটি শিকল দিয়ে ফ্রিজটি তার গাড়ির সাথে বেঁধে ফেলে। তারপর সে তার গাড়ি চালু করে সেটিকে সূর্যের আলোতে টেনে নিয়ে আসে। টমাস গাড়ি থেকে নেমে ফ্রিজের কাছ থেকে কিছুটা দূরে দাঁড়ায়, তার বন্দুক দিয়ে তালাটিতে গুলি করে, আর তখনই ফ্রিজ থেকে একটি জম্বি বেরিয়ে আসে। সূর্যের আলো জম্বিটির শরীরে পড়া মাত্রই তা জ্বলতে শুরু করে এবং যন্ত্রণায় ছটফট করতে করতে তার শরীর থেকে ধোঁয়া বের হতে থাকে। কিছুক্ষণ পর জম্বিটি মারা যায়। এটি আমাদের দেখায় যে এই জম্বিরা সূর্যের আলো সহ্য করতে পারে না। সূর্যের আলো তাদের চামড়া পুড়িয়ে দেয়। এই কারণে এই জম্বিরা দিনের বেলা ঘুমায় এবং রাতে শিকার করতে বেরোয়। এরপর টমাস তার গাড়িতে ফিরে যায় এবং রওনা দেয়। কিছুক্ষণ পরেই সে একটি শহরে পৌঁছায়, যেখানে সে খাবারের খোঁজে একটি বড় বাড়িতে প্রবেশ করে। প্রবেশ করার পর সে দেখে বাড়ির সমস্ত জিনিসপত্র চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। সে খুব সতর্ক হয়ে ওঠে এবং কোনো জম্বি আছে কিনা তা দেখতে বাড়ির প্রতিটি কোণ পরীক্ষা করতে থাকে। এরপর সে রান্নাঘরে একজন মৃত মানুষকে দেখতে পায়, যাকে দেখে মনে হচ্ছিল কোনো জম্বি হত্যা করেছে। এটি টমাসকে শঙ্কিত করে তোলে এবং সে কাছে যেতেই তার সামনে আরও একজন মৃত মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে। টমাস সেই লোকটির কাছে যেতেই দেখে একজন লোক একই জায়গায় নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে। এই দেখে টমাস তার সাথে কথা বলতে শুরু করে, কিন্তু লোকটি কোনো সাড়া দেয় না। টমাস সাড়া না দেওয়ায় সে তার দিকে গুলি চালাতে শুরু করে, কিন্তু গুলি খাওয়ার পরেও লোকটি একটুও নড়ে না। বিভ্রান্ত হয়ে টমাস আরও কাছে এগিয়ে যায়, কিন্তু টমাস কাছে গিয়ে পর্দাটা সরাতেই সে আবিষ্কার করে যে এটি একজন মহিলা, যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। টমাস এটা যে একটা ফাঁদ তা বোঝার আগেই পেছন থেকে একটি জম্বি তাকে আক্রমণ করে, কিন্তু টমাস নিজেকে রক্ষা করতে সক্ষম হয়। জম্বিটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং গুলি করে মেরে ফেলে। গুলির শব্দ শুনে আরও কয়েকটি জম্বি টমাসের দিকে ছুটে আসে। টমাস হামাগুড়ি দিয়ে সূর্যের আলোতে বেরিয়ে আসে, কিন্তু তখনই একটি জম্বি পেছন থেকে তাকে ধরে ফেলে। কিন্তু টমাস লাথি মেরে তাকে ছাড়িয়ে দেয় এবং বাইরে এসে বাড়ির ছাদে বসে নিজের জীবন বাঁচায়, কারণ এখন জম্বিরা তাকে কামড়ানোর জন্য সূর্যের আলোতে বেরিয়ে আসতে পারবে না। ঠিক তখনই টমাস বাইরে থেকে একটি আওয়াজ শুনতে পায়। সেটি শুনে সে সেদিকে হাঁটতে শুরু করে এবং তারপর ছাদের নিচে রাস্তার মাঝখানে একটি মেয়েকে বসে থাকতে দেখে। সে রোদের মধ্যে মাথা নিচু করে বসে আছে। এটা দেখে টমাস বুঝতে পারে যে এই মেয়েটি কোনো জম্বি নয়, কারণ সে যদি জম্বি হতো তাহলে সূর্যের তাপে পুড়ে যেত। কিন্তু টমাস বুঝতে পারে না মেয়েটি কেন এভাবে একা বসে আছে। এরপর একটি গাড়ি এসে পৌঁছায়। গাড়ির ভেতরের লোকেরা রাস্তার মাঝখানে একটি মেয়েকে বসে থাকতে দেখে গাড়ি থামায় এবং সারা নামের একটি মেয়েসহ হাতে বন্দুক নিয়ে চারজন নেমে আসে। এই চারজনের মধ্যে একজন সাবধানে রাস্তায় বসে থাকা মেয়েটিকে সাহায্য করার জন্য এগিয়ে যায়, কিন্তু সে জানত না যে এটা একটা ফাঁদ। মেয়েটির কাছে পৌঁছানোর সাথে সাথেই উপর থেকে কেউ তাকে গুলি করে হত্যা করে। এটা দেখে লোকটির অন্য সঙ্গীরা একটি গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। এখানে আমরা জানতে পারি যে একটি দল এই মেয়েটিকে টোপ হিসাবে ব্যবহার করছে। দুই দলের মধ্যে গোলাগুলি শুরু হয়, কিন্তু একজন সদস্য মারা যাওয়ায় মাত্র ৩ জন বেঁচে থাকে। ফলে তারা অন্য দলের বিরুদ্ধে দুর্বল হয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই অন্য দলটি তাদের আরও 2 জন সঙ্গীকে হত্যা করে। এখন শুধু সারা নামের মেয়েটিই বেঁচে আছে, আর টমাস ছাদ থেকে এই সব কিছু দেখছে। তারপর দলের সব সদস্য বেরিয়ে এসে সারাকে ঘিরে ধরে এবং তার দিকে বন্দুক তাক করে। দলনেতা সারার কাছে এগিয়ে এসে তাকে উত্তেজক করতে শুরু করে। সারা তাকে বলে, তোমার যা ইচ্ছা নিয়ে নাও, বন্দুক, গাড়ি, টাকা, কিন্তু আমাকে ছেড়ে দাও। দলনেতা তার কথা শোনে না এবং তার উপর জোর খাটাতে শুরু করে। ঠিক তখনই টমাস পেছন থেকে তাদের গুলি করে এক এক করে তাদের হত্যা করে। টমাস দলনেতাকেও আহত করে। দলনেতা সারার কাছে ক্ষমা ভিক্ষা করে এবং তার জীবন বাঁচাতে আর যা চায় তা নিয়ে নিতে বলে। শুধু আমার জীবন বাঁচাও আর আমাকে তোমার সাথে নিয়ে যাও, সে বলে। কিন্তু অনেক দেরি হয়ে গেছে, আর টমাস তাকে সেখানে মরতে ফেলে রেখে চলে যায়।
এখন এত কিছুর পরেও মেয়েটি রাস্তার মাঝখানে একই অবস্থানে বসে আছে। ঠিক তখনই সারা তার কাছে যায় এবং জিজ্ঞাসা করে তার আর তার সন্তানের কি হয়েছে। তারপর সে তার সন্তানটিকে দেখায় এবং তা দেখে আমরা বুঝতে পারি যে এটি একটি আসল শিশু নয়, বরং একটি পুতুল। এবং আমরা আরও জানতে পারি যে মেয়েটি মানসিকভাবে অসুস্থ। সারার মেয়েটির জন্য করুণা হয়। এই কারণেই সে তাকে একা ছেড়ে যেতে চায়নি, কারণ সে যদি সেখানে একা থাকত, রাত নামলেই জম্বিরা তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলত। তাই সারা মেয়েটিকে সঙ্গে নিয়ে সোজা টমাসের কাছে যায় এবং তাকে ধন্যবাদ জানায়। সে টমাসকে বলে যে সে যদি তাকে সাহায্য না করত তাহলে সে এখন বেঁচে থাকত না। টমাস তাকে নির্দিষ্টভাবে কিছু না বলে শুধু বলে, আমি তোমার জীবন বাঁচিয়েছি, এখন তুমি যেখানে খুশি যেতে পারো। তখন সারা বলে, আমি শহরের কেন্দ্রে আমার দলের সাথে থাকি, সেখানে আমাদের প্রচুর খাবার আছে, আর আমরা যেখানে থাকি সেটা একটা পুলিশ স্টেশন, তাই তুমি আমাদের সাথে এসো, সেখানে তুমি খাবার পাবে এবং তোমার জীবনও নিরাপদ থাকবে। টমাসের কাছে সারার প্রস্তাবটি যুক্তিসঙ্গত মনে হয়, তাই সে তার সাথে যেতে রাজি হয়ে যায়। আরও কিছুটা গাড়ি চালানোর পর সারা তাদের বলে যে তারা যে পুলিশ স্টেশনে থাকে সেটা 5 কিলোমিটার দূরে। এটা শুনে টমাস ঘাবড়ে যায়, কারণ জায়গাটা বেশ দূরে এবং রাত হলে তারা জম্বিদের শিকার হতে পারে। তাই সূর্যাস্তের আগেই তাদের গন্তব্যে পৌঁছতে হবে। কিন্তু যখন তারা শহরে পৌঁছায় ততক্ষণে অন্ধকার হয়ে গেছে এবং তাদের গাড়ির শব্দ শুনে জম্বিরা চারদিক থেকে তাদের তাড়া করতে শুরু করে। তখন টমাস পুরো গতিতে গাড়ি চালাতে শুরু করে, কারণ সে জানে যে গাড়িটা যদি ভুলবশত থেমে যায় জম্বিরা তাদের ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। অল্প কিছু দূর গাড়ি চালানোর পর সারা ওয়াকিটকির মাধ্যমে তাদের সঙ্গীদের সাথে যোগাযোগ করে এবং তাদের জানায় যে তারা পুলিশ স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছে। সে তাদের বলে, তাড়াতাড়ি দরজাটা খোলো, অনেক জম্বি আমাদের তাড়া করছে, তাই প্রস্তুত থেকো। এই কথা শুনে সেখানকার লোকেরা সতর্ক হয়ে যায় এবং বেঁচে থাকা ব্যক্তিরা পুলিশ স্টেশনের ভেতরের সবাইকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যেতে শুরু করে এবং তাদের ফিরে না আসা পর্যন্ত কোনো আওয়াজ না করতে বলে। এখানকার সবাই এখন তাদের বন্দুক প্রস্তুত করে এবং দেওয়ালের একটি বোতাম টিপে দরজা খুলে দেয়। গাড়িটি পুলিশ স্টেশনের কাছাকাছি আসতেই টমাস মেয়ে দুটিকে পুলিশ স্টেশনের দিকে দৌড়তে বলে আর নিজে জম্বিদের থামানোর জন্য তার বন্দুক দিয়ে গুলি করতে থাকে। সারার দলও জম্বিদের দিকে গুলি চালাতে শুরু করে এবং অনেককে মেরে ফেলে। তবে জম্বিদের সংখ্যা অপরিবর্তিতই থেকে যায়। আসলে আশেপাশের সব জম্বি গুলির শব্দ শুনে তাদের দিকে এগোতে শুরু করে, তাই টমাস দ্রুত পুলিশ স্টেশনে ঢুকে পড়ে। টমাস ঢুকতেই দরজাটা বন্ধ হতে শুরু করে। দরজাটা বন্ধ হওয়ার ঠিক মুহূর্তে টমাস বাইরে একটা বিশাল দানবীয় জম্বিকে দেখতে পায়, যার মুখ একটা চাদর দিয়ে ঢাকা। জম্বিটাকে দেখে টমাস সেটার দিকে বেশ কয়েকটি গুলি ছড়ে, কিন্তু গুলিগুলোর জম্বিটার ওপর কোনো প্রভাব পড়ে না। জম্বিটা প্রচণ্ড রাগে টমাসের দিকে তাকিয়ে থাকে। টমাসও প্রচণ্ড রাগে জম্বিটার দিকে তাকাতে শুরু করে। এটা থেকে বোঝা যায় যে এই দুজন আগে থেকেই একে অপরকে চেনে এবং তাদের মধ্যে আগে থেকেই শত্রুতা আছে। দরজা বন্ধ হওয়ার পর এখানকার প্রধান একজন বৃদ্ধ সারাকে জিজ্ঞেস করেন যে এই লোকটি কে এবং সে তোমার সাথে কি করছে। সারা ব্যাখ্যা করে, একটি দুষ্কৃতিকারী দল আমাদের ওপর হামলা করেছিল, আমার সহ 3 জন মারা গেছিল এবং আমাকেও তারা মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু তখনই টমাস এসে আমার জীবন বাঁচায়। প্রধান টমাসকে জিজ্ঞেস করেন, তুমি কে এবং এখানে কি করছো? এরপর টমাস ব্যাখ্যা করে, আমি এই শহরে একা থাকি এবং প্রতিদিন যেখানেই জম্বি দেখি তাদের মেরে ফেলি। এই জম্বিগুলোর কারণেই আমার স্ত্রী মারা গেছে এবং যে জম্বিটি তাকে মেরেছে তাকে না মারা পর্যন্ত আমি জম্বি মারতেই থাকব। এই কথা শুনে চিফ টমাসকে বিশ্বাস করতে শুরু করেন এবং তাকে এখানে রাত কাটানোর অনুমতি দেন। তবে সেখানে দাঁড়িয়ে থাকা লোকগুলোর মধ্যে একজন চিফের সিদ্ধান্তে অখুশি হয়। সে বলে যে টমাস সেই একই দলের সদস্য যারা আমাদের 3 সঙ্গীকে হত্যা করেছে এবং সে এখানে এসে আমাদের খাবার এবং অস্ত্র চুরি করতে চায়। এতে তাদের মধ্যে আরেকটি তর্ক শুরু হয়। সারা সবাইকে শান্ত করে এবং প্রসঙ্গ পরিবর্তন করে বলে যে সে প্লেনের অবস্থান খুঁজে পেয়েছে। এই কথা শুনে সবাই সারার কথা শোনে। এরপর সে সবাইকে প্লেনের একটি ছবি দেখায় এবং মানচিত্রের একটি জায়গায় আঙুল দিয়ে দেখিয়ে বলে যে প্লেনটি ঠিক এখানেই এবং একদম নিখুঁত অবস্থায় আছে এবং এটি 150 কিলোমিটার দূরে। তাই যদি আমরা আজ রাতটা বেঁচে থাকি তাহলে কাল আমরা প্লেনের কাছে পৌঁছতে পারব এবং এই শহরটা চিরতরে ছেড়ে যেতে পারব। সারার কাছ থেকে এই কথা শুনে সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়, কিন্তু তারা বুঝতে পারেনি যে এখানে একটি রাত কাটানোও খুব কঠিন হবে, কারণ জম্বিরা তাদের অবস্থান জেনে গেছে। সর্দার টমাসকে বলে, তুমি সারার জীবন বাঁচিয়েছ আর সারা তোমার সম্পর্কে অনেক ভালো কথা বলেছে, কিন্তু আমি এখনও তোমাকে পুরোপুরি বিশ্বাস করি না। তাই তুমি আজ রাতে এখানে থাকতে পারো, কিন্তু ঘুমোতে যাওয়ার আগে তোমাকে তোমার বন্দুকটা আমাদের দিয়ে দিতে হবে, নইলে তুমি চলে যেতে পারো।
টমাস তার বন্দুকটা দিতে রাজি হয় না, কিন্তু তখন সারা তার কাছে এসে বন্দুকটা তাদের দিয়ে দিতে বলে। কাল সকালে তুমি এটা পেয়ে যাবে। টমাস সারার কথায় রাজি হয়ে তাদের কাছে তার বন্দুকটা দিয়ে দেয়। এরপর সর্দারের ছেলে টমাসকে তার শোবার ঘর দেখাতে নিয়ে যায়। যাওয়ার পথে টমাস বেশ কয়েকজন লোককে সেলে বন্দি অবস্থায় দেখতে পায়, যারা আসলে জম্বিদের হাত থেকে বেঁচে ফেরা মানুষ ছিল। সর্দারের ছেলে টমাসকে তার বাবার কথা গুরুত্ব সহকারে না নিতে বলে। আমার বাবা খারাপ মানুষ নন, তিনি শুধু একজন নতুন আগন্তুকের জন্য সবার জীবন বিপদে ফেলতে চান না, কারণ তার এক ভাইকে ইতোমধ্যেই জম্বিরা মেরে ফেলেছে। টমাস সর্দারের ছেলেকে বলে যে বাইরে সে একটা বিশাল দানবীয় জম্বিকে দেখেছে, যে অন্য সব জম্বিকে নিয়ন্ত্রণ করে এবং তার কথা মেনে চলে। জম্বি নেতা এখান থেকে একটু দূরেই একটা বড় হোটেল দখল করে নিয়েছে, আর ওরা সবাই সেখানেই থাকে। ওরা দিনের বেলা ঘুমায় আর রাত হলে শিকার করতে বেরোয়। কিন্তু এখন আমাদের তাড়াতাড়ি চলে যেতে হবে, কারণ আগে এই লোকেরা আমাদের ঠিকানা জানত না, কিন্তু আজ তোমার আসার কারণে ওই জম্বিগুলো আমাদের ঠিকানা জেনে গেছে, তাই আগামীকাল সন্ধ্যায় ওরা আমাদের আক্রমণ করবে। এরপর সর্দারের ছেলে টমাসকে একটা সেলে তালাবদ্ধ করে দেয়, আর টমাস সেই সেলে ঘুমিয়ে পড়ে। সেই রাতে টমাস তার স্ত্রীকে নিয়ে স্বপ্ন দেখে, যেখানে তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে যে সে তার প্রতিশোধ নিতে পেরেছে কিনা। এই স্বপ্নটা দেখা মাত্রই টমাসের ঘুম ভেঙে যায় এবং সেই তার উল্টো দিকের সেলে সারাকে দেখতে পায়, যে অনেকক্ষণ ধরে তাকে নজরে রাখছিল। সারা তাকে সেলে তালাবদ্ধ করে রাখার জন্য ক্ষমা চায়। কিন্তু আমরা এই সব কিছু তোমাকে রক্ষা করার জন্যই করেছি। দুজনের মধ্যে কথা শুরু হয় এবং সারা টমাসের বাহুতে একটি নাম লেখা দেখতে পায়। এটা দেখে সারা জিজ্ঞেস করে, তুমি কার নাম লিখেছ? টমাস ব্যাখ্যা করে, এটা আমার স্ত্রীর নাম। এই পৃথিবীতে আমার স্ত্রী ছাড়া আমার আর কেউ ছিল না, আর জম্বি সর্দার তাকেও মেরে ফেলেছে। এখন আমি সেই জম্বি সর্দারকে হত্যা করে আমার স্ত্রীর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত বিশ্রাম নেব না। এটা শুনে সারা বলে, ওই জম্বি সর্দার খুব বিপজ্জনক, তাকে মারা সহজ হবে না। তখন টমাস বলে, আমি গত 1 বছর ধরে সেই দিনটার জন্য অপেক্ষা করছি, যেদিন আমি ওই জম্বি সর্দারের মুখোমুখি হব। তখন সারা টমাসকে বলে, কাল আমরা প্লেনে করে এমন এক জায়গায় যাচ্ছি যেখানে জম্বিরা কখনোই আসতে পারবে না, কারণ জায়গাটা একটা মরুভূমির মাঝখানে। তাই জম্বিরা যদি সেখানে আসার চেষ্টা করে তাহলে তারা সূর্যের তাপে পুড়ে মারা যাবে। সুতরাং কাল যদি তুমি আমাদের সাথে যোগ দাও, তুমি যদি আমাদের সাথে আসতে চাও আসতে পারো। এই বলে সারা চলে যায়। সেলের ভেতরে সবাই ঘুমিয়ে আছে আর প্রহরীরা বাইরে পাহারা দিচ্ছে। ঠিক তখনই কন্ট্রোল রুমে প্রধানের ছেলে লক্ষ্য করে যে সিসিটিভি কাজ করছে না। ক্যামেরাটা হঠাৎ কিভাবে বিকল হয়ে গেল তা নিয়ে সে হতবাক হয়ে যায়। এদিকে আমরা কর্তব্যরত একজন প্রহরীকে একটি অদ্ভুত শব্দ শুনতে পাই। সে শব্দটা অনুসরণ করতেই একটি জম্বি পেছন থেকে তাকে আক্রমণ করে এবং মেরে ফেলে। এরপর জম্বিটি টমাসের সেলের দিকে এগিয়ে যায় এবং সেখানে দাঁড়িয়ে থাকা একজন প্রহরীকে আক্রমণ করে। প্রহরীকে মেরে ফেলার পর জম্বিটি টমাসের সেলের দিকে এগিয়ে যায়। ভাগ্যক্রমে সেলটি তালাবদ্ধ ছিল, ফলে জম্বিটি টমাসকে আক্রমণ করতে না পেরে সরে যায়। এই সুযোগে টমাস একটি ধারালো পিন ব্যবহার করে তার সেলের তালা খুলে পালিয়ে যায়। এদিকে জম্বিটি আরেকজন প্রহরীকে আক্রমণ করে এবং তার হাতে কামড় দেয়। পুরো কারাগারে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং সবাই নিজেদের বাঁচাতে একটি বড় সেলের ভেতরে ছুটে যায়। কিন্তু তখনই জম্বিটি এসে দরজা খোলার চেষ্টা করে। এটা দেখে ভেতরে থাকা সবাই আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক যখন জম্বিটা দরজাটা জোর করে খুলতে যাচ্ছিল, টমাস এসে জম্বিটার মাথায় গুলি করে তাদের জীবন বাঁচিয়ে দেয়। জম্বিটাকে মৃত দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং গোপনে টমাসকে ধন্যবাদ জানায়। কিছুক্ষণ পর প্রহরীরা এসে দেখে যে তাদের আসার আগেই টমাস জম্বিটাকে মেরে ফেলেছে। প্রধান কর্মকর্তা এটা প্রত্যক্ষ করেন। সবাই যখন নিজেদের সেলের দিকে যেতে শুরু করে, তখন আরেকজন প্রহরী একজন প্রহরীর হাত থেকে রক্ত বের হতে দেখে। এটা দেখে সব প্রহরী লোকটির কাছ থেকে দূরে সরে দাঁড়ায়, কারণ জম্বির কামড়ের কারণে সে যে কোনো মুহূর্তে জম্বি হয়ে যেতে পারত। তাই সবাই তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় এবং প্রহরীটিও বুঝতে পারে যে এই লোকেরা তাকে মেরে ফেলবে। তাই প্রহরীটি তার ছেলেকে বলে, বাবা, ঘরের ভেতরে যাও, আমি কিছু কাজে বাইরে যাচ্ছি। এই কথা শুনে প্রহরীর স্ত্রী কাঁদতে কাঁদতে তার ছেলেকে নিয়ে ঘরের ভেতরে যায়। হঠাৎ প্রহরীটি জম্বিতে রূপান্তরিত হতে শুরু করে এবং পুরোপুরি রূপান্তরিত হওয়ার আগেই প্রধান কর্মকর্তা তাকে গুলি করে মেরে ফেলেন। পরের দিন সকালে সবাই একত্রিত হয়, কারণ তাদের চলে যাওয়ার কথা ছিল। কিন্তু যখন তারা দেওয়ালের দরজার বোতামটা চাপল, দরজাটা খোলার বদলে একটুও নড়ল না, যেন কেউ
কেউ বাইরে থেকে তালা দিয়ে দিয়েছে। তারা প্রধান ফটক দিয়ে বেরিয়ে অন্য একটি ছোট ফটক দিয়ে পুলিশ স্টেশন থেকে বেরোলো। বেরোতেই তাদের চোখ বড় বড় হয়ে গেল। জম্বিরা তাদের গাড়ি দিয়ে সামনের রাস্তা আটকে দিয়েছিল, ফলে তারা গাড়িতে করে বেরোতে পারছিল না। তারা চিন্তিত হয়ে পড়ল এবং তাদের পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করতে শুরু করল। চিফ বললেন, আমাদের দ্রুত কিছু একটা করতে হবে, কারণ অন্ধকার হয়ে গেলে জম্বিরা আমাদের আক্রমণ করবে এবং আমরা সবাই মারা যাব। তাদের পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত তা এখানকার কেউই নিশ্চিত ছিল না। তখন টমাস বলে, আমার একটা পরিকল্পনা আছে। আমরা যদি জম্বি নেতাকে মেরে ফেলি তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। জম্বি নেতার মৃত্যুর পর বাকি সব জম্বি পরবর্তী নেতা হওয়ার জন্য নিজেদের মধ্যে লড়াই শুরু করবে। এভাবে তারা একে অপরকে মেরে ফেলবে এবং নিজেরাও মারা যাবে। না হলে আমাদের নিজেদেরই ওদের উপর হামলা করা উচিত। ওরা হয়তো কাছের কোনো হোটেলে ঘুমিয়ে আছে। আমরা যদি চুপি চুপি ঢুকে সেখানে একটা বোমা পেতে দিই তাহলে একবারে ওদের সবাইকে মেরে ফেলতে পারবো, কিন্তু এতে অনেক ঝুঁকি আছে। এই কারণেই দলনেতা চিফ রাজি হচ্ছেন না। তখন টমাস বলে, আর কতদিন আমরা এই জম্বিদের থেকে পালিয়ে বেড়াবো? তাই আমি ওদের মারতে চাচ্ছি। যদি কেউ আমার সাথে যেতে চায় তাহলে ভালো, না হলে আমি একাই যাব। এখন আমাকে শুধু কিছু বোমা আর একটা বন্দুক দাও। টমাসের কথা শুনে প্রধানের ছেলে তার সাথে যেতে রাজি হয় এবং বলে, আমি তোমার সাথে যাব। আরও কয়েকজন লোকও টমাসের সাথে যেতে রাজি হয় এবং তাদের নেতা প্রধানকে বলে যে তারা সন্ধ্যের আগে প্লেনে পৌঁছতে পারবে না, কারণ প্লেনটি 150 কিলোমিটার দূরে। যদি আমরা জম্বিদের সাথে লড়াই না করে প্লেনের দিকে যাই তাহলে তারা আমাদের ঘিরে ফেলবে এবং পথেই মেরে ফেলবে। তাই মরার চেয়ে একবারেই জম্বিদের সাথে লড়াই করে দেখা ভালো। পুরো দলের কথা শোনার পর প্রধান অনিচ্ছাকৃতভাবেই টমাসের অনুরোধে রাজি হন। এরপর তারা প্রস্তুতি শুরু করে। সারা প্রধানের ছেলের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে, আমাদের কি টমাসকে বিশ্বাস করা উচিত? আমার মনে হয় সে তার কাজ হাসিল করার জন্য আমাদের ব্যবহার করছে। তখন প্রধানের ছেলে বলে যে এটা তুমি ওকে এখানে এনেছো, আর যখন ও এখানে এসেছিল তখন তুমি ওকে সমর্থন করেছো, আর এখন এসব কথা কেন বলছো? ও তোমার জীবন বাঁচিয়েছে, আর গত রাতে যখন জম্বিরা ঢুকেছিল টমাস এখানকার সবার জীবন বাঁচিয়েছে। আর জম্বিদের সাথে লড়াই করার ব্যাপারে ওর পরিকল্পনাটা একদম সঠিক, কারণ আমরা যদি ওই জম্বিদের সাথে লড়াই করে নিজেদের জীবন বাজি না রাখি তাহলে যে কোনো সময় আমাদের উপর আক্রমণ হতে পারে, আর এখানকার সব শিশু, বৃদ্ধ এবং তরুণ জীবিতরা মারা যেতে পারে। এখন এই লোকেরা পুরোপুরি প্রস্তুত এবং 3টি দল গঠন করেছে। একটি দল এখানকার লোকদের দেখাশোনা করার জন্য পুলিশ স্টেশনে থাকছে, দ্বিতীয় দলটি কিছু যানবাহন খোঁজার জন্য বেরোচ্ছে যাতে জম্বিদের মারার পর তারা সবাই তাতে চড়ে চলে যেতে পারে, আর তৃতীয় দলটি জম্বিদের সাথে লড়াই করার জন্য তাদের হোটেলের দিকে রওনা হচ্ছে। প্রধানের ছেলে টমাস এবং আরও কয়েকজন সঙ্গী হোটেলে এসে পৌঁছায়। কিছুক্ষণ পর তারা অত্যন্ত সতর্কতার সাথে এগোতে থাকে। হোটেলটি ঘুটঘুটে অন্ধকার, তাই তারা টর্চ লাইট দিয়ে প্রতিটি কোণায় খুঁজতে শুরু করে। তারপর তারা একটি ঘর থেকে অদ্ভুত দাঁত কিরমির করার শব্দ শুনতে পায়। এই কথা শুনে তারা সঙ্গে সঙ্গে তাদের টর্চ জ্বালিয়ে দিল। ভেতরের দৃশ্য দেখে তারা দেখল একটি জম্বি একজন মানুষকে খাচ্ছে, আর এখন জম্বিটাও তাদের দেখতে পেল। তারা সঙ্গে সঙ্গে গুলি করে জম্বিটাকে মেরে ফেলল। এরপর তারা বাকি জম্বিদের খুঁজতে লাগলো এবং অবশেষে হোটেলের বেসমেন্টে পৌঁছালো। সেখানকার দৃশ্য দেখে তারা হতবাক হয়ে গেল, কারণ সেখানে শুধু 1-2টি নয়, অগণিত জম্বি ঘুমিয়েছিল। এখন এই লোকেরা ভয় পেয়ে গেল যে যদি সামান্যতম শব্দেও কোনো জম্বি জেগে ওঠে তাহলে তারা টুকরো টুকরো হয়ে যাবে। কিন্তু তাদের জন্য ভালো খবর ছিল যে সব জম্বি একসাথে দলবদ্ধভাবে ঘুমাচ্ছিল। সুতরাং যদি তারা তাদের চারপাশে বোমা স্থাপন করতে পারত তাহলে তারা একবারে সবাইকে মেরে ফেলতে পারত। কিন্তু এই কাজটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই জম্বিদের মধ্যে বোমা স্থাপন করতে কেউই রাজি ছিল না। কিন্তু তখন একজন সৈনিক নিজের জীবন বিপন্ন করে জম্বিদের মধ্যে বোমাটি স্থাপন করতে রাজি হলো। এরপর সেই সৈনিক বোমাটি তুলে নিয়ে বেশ কয়েকটি ঘুমন্ত জম্বিকে পার হয়ে খুব সাবধানে এগিয়ে গেল। কিন্তু যেই মাত্র সে জম্বিদের মাঝখানে পৌঁছালো, ঠিক যখন সৈনিকটি পরের পদক্ষেপ নেবে বলে ভাবছিল তখনই একটি জম্বি একই দিকে ঘুরে গেল। এটা দেখে সৈনিকটি ভয়ে জমে গেল এবং একটুও নড়ল না, কারণ সে জানত যে সামান্যতম নড়াচড়াও নিশ্চিত মৃত্যুর কারণ হবে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন সৈনিকটি বুঝতে পারল যে জম্বিটি গভীর ঘুমে আচ্ছন্ন, তখন সে ধীরে ধীরে তার পা তুলে অন্যদিকে হাঁটতে শুরু করলো এবং ওপারে পৌঁছানোর আগে আরও কয়েকটি জম্বিকে পার হলো। ওপারে পৌঁছে সৈনিক আনন্দে আত্মহারা হয়ে গেল, কিন্তু তার আনন্দ ক্ষণস্থায়ী ছিল, কারণ যেই মাত্র সে বোমাটি স্থাপন করতে যাচ্ছিল জম্বি সর্দার পেছন থেকে এসে তার ঘাড়ে কামড় বসিয়ে দিল। এটা দেখে টমাস সঙ্গে সঙ্গে জম্বি সর্দারকে গুলি করল, কিন্তু জম্বি সর্দার পালিয়ে গেল এবং গুলির শব্দে সব জম্বি জেগে উঠল। জম্বিদের জেগে উঠতে দেখে তারা
বোমাটি ফেলে বাইরে দৌড়ে পালালো, কিন্তু সব জম্বি তাদের তাড়া করে। তারপর তারা বেসমেন্টে রেখে যাওয়া বোমাটি ফাটালো, যার ফলে তাদের অনেকেই মারা যায়। তবে বাকি জম্বিগুলো তখনও তাদের তাড়া করে। পরবর্তী বিশৃঙ্খলার মধ্যে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে। টমিস বেশ কয়েকটি জম্বিকে মেরে ছাদে উঠে যায়। এদিকে তাদের একজন সঙ্গী, সে একটি ঘরের ভেতরে যায়, যেখানে সে গুলি করে বেশ কয়েকটি জম্বিকে মেরে ফেলে, কিন্তু একটি জম্বি এসে তাকে কামড় দেয়, যার ফলে সেও একটি জম্বিতে রূপান্তরিত হয়ে যায় এবং তারপর বেশ কয়েকটি জম্বি তার দিকে এগিয়ে আসতে শুরু করে। এই দৃশ্য দেখে সৈনিকটি একটি গ্রেনেড তুলে নেয় এবং জম্বিগুলো কাছে আসতেই সেই গ্রেনেডটি উড়িয়ে দিয়ে তাদের সবাইকে মেরে ফেলে। এরপর টমাস এবং চিফের ছেলে ছাদের দিকে দৌড়ে যায়, কিন্তু উপরের তলায় বিপুল সংখ্যক জম্বি তাদের তাড়া করে। তারা আত্মরক্ষা করে, বেশ কয়েকটি জম্বিকে মেরে ফেলে কোনো রকমে ছাদে পৌঁছতে সক্ষম হয়। ছাদে পৌঁছানোর পর তাদের তাড়া করা সমস্ত জম্বি থেমে যায় এবং আর সামনে এগোয় না, কারণ তারা রোদের মধ্যে দাঁড়িয়েছিল। যদি তারা সামনে এগোতো তাহলে তারা পুড়ে মারা যেত। এখানে টমাস জম্বি নেতাকে দেখতে পায়, যে তাদের দিকে রাগ দিয়ে তাকিয়েছিল, এবং সেই নেতা কাছে দাঁড়িয়ে থাকা জম্বিদের ইশারা করে নিচে পাঠিয়ে দেয়। এখন তারা দুজন ছাদে পৌঁছে গিয়েছিল, কিন্তু তারা সেখানে আটকা পড়ে গিয়েছিল, কারণ তারা নিচে নামার কোনো পথ খুঁজে পায়নি। যদি তারা সিঁড়ি দিয়ে নামতো তাহলে জম্বিরা তাদের জীবিত রাখত না। তাদের সঙ্গীদের মধ্যে একজন, যার কাছে একটি দড়ি ছিল, সেও তখনও ছাদে পৌঁছয়নি। তাই সর্দারের ছেলে ওয়াকি টকির মাধ্যমে তার সঙ্গীর সাথে যোগাযোগ করে জিজ্ঞেস করে, তুমি কোথায়? তার সঙ্গী তাকে বলে, আমি ছাদের নিচের তলায় আছি, কিন্তু উপরে আসতে পারছি না, কারণ আমাকে জম্বিরা কামড়ে দিয়েছে। তাই তাড়াতাড়ি এসে আমাকে সাহায্য করো। কিন্তু এখন নিচের তলায় পৌঁছানোই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ তারা যদি নিচের তলায় যায় তাহলে সেখানে আগে থেকেই অপেক্ষারত জম্বি তাদের মেরে ফেলবে। তখন টমাসের মাথায় একটা বুদ্ধি আসে এবং সেই সর্দারের ছেলেকে বলে, আমি ছাদে দাঁড়িয়ে জম্বি সর্দারকে অন্যমনস্ক করে রাখবো। তারপর তুমি এই সুযোগে চুপি চুপি নিচে নেমে তোমার বন্ধুর কাছ থেকে একটা দড়ি নিয়ে আসবে। সর্দারের ছেলের এই বুদ্ধিটা পছন্দ হয়। এরপর টমাস সূর্যের আলো থেকে আরেকটু দূরে সরে গিয়ে অন্ধকারে দাঁড়িয়ে জম্বি সর্দারকে উদ্দেশ্য করে জোরে জোরে ডাকতে শুরু করে। তাকে বলে, আমি এখানে আছি, এসে আমাকে আক্রমণ করো। এদিকে সর্দারের ছেলে চুপি চুপি নিচের তলায় নেমে যায় এবং ঘরগুলো খোঁজার সময় তার বন্ধুকে খুঁজে পায়, যার কাছে একটি দড়ি ছিল, কিন্তু ততক্ষণে তার বন্ধুটি পুরোপুরি একটি জম্বিতে রূপান্তরিত হয়ে গেছে। তাই সর্দারের ছেলে তার কাছে গিয়ে আলতো করে তার হাত থেকে দড়িটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সে জেগে ওঠে এবং সর্দারের ছেলেকে আক্রমণ করে। টমাস এসে তাকে গুলি করে মেরে ফেলে এবং সর্দারের ছেলেকে বাঁচিয়ে দেয়। তারা দড়িটা নিয়ে ছাদে ফিরে আসে এবং দ্রুত তা খুলে নিচে নামার প্রস্তুতি নেয়, কিন্তু তারপর প্রধানের ছেলে তার হাত থেকে রক্ত বের হতে দেখে বুঝতে পারে যে তাকে একটি জম্বি কামড়েছে। টমাসও এই দৃশ্য দেখে ফেলে। প্রধানের ছেলে নিজেই টমাসকে তাকে মেরে ফেলতে বলে, নইলে সে একটি হুমকি হতে পারে। অনিচ্ছা সত্ত্বেও টমাস প্রধানের ছেলেকে মেরে ফেলে। এদিকে পুলিশ স্টেশনের লোকজন একটি গাড়ির জন্য অপেক্ষা করছিল। এমন সময় তার এক সহযোগী একটি গাড়ি করে সেখানে পৌঁছায়, কিন্তু গাড়িটি দেখে তারা খুশি হওয়ার পরিবর্তে হতাশ হয়ে পড়ে, কারণ এত লোকের জন্য একটি গাড়ি যথেষ্ট ছিল না। যে লোকটি গাড়িটি এনেছিল সে তার কয়েকজন সঙ্গীকে বলে যে তাদের অবশ্যই নিজেদের জীবন বাঁচাতে হবে। তাই তাদের মধ্যে কয়েকজন অন্যদের ফেলে রেখে গাড়িতে উঠে চলে যায়, কিন্তু লোকটির বাকি সঙ্গীরা তা করতে অস্বীকার করে। ঠিক তখনই তাদের একজন সঙ্গী একটি বড় বাস নিয়ে এসে পৌঁছায়, যা দেখে সবাই খুব খুশি হয় এবং তারা তৈরি হয়ে বাসটির দিকে এগোতে শুরু করে। অন্যদিকে আমরা দেখি টমাস ছাদ থেকে একটি দড়ি ছুঁড়ে দিয়ে ঝুলে নিচে নেমে আসে। এরপর টমাস দৌড়ে পালাতে শুরু করে এবং জম্বিরা তার পিছু নেয়। ঠিক তখনই আকাশে মেঘ দেখা দেয়, যার ফলে সূর্য মেঘের আড়ালে ঢাকা পড়ে যায় এবং এখন সূর্যের আলোর অভাবে দিনের বেলাতেও জম্বিরা ক্ষতিগ্রস্ত হতে থাকে। এই সময় টমাস দ্রুত দৌড়ে পুলিশ স্টেশনের কাছাকাছি চলে আসে। সে চলে যায়। এরপর চিফ তাকে দেখতে পান এবং তিনি এও দেখেন যে একদল জম্বি টমাসকে অনুসরণ করছে। তিনি উপস্থিত সবাইকে দ্রুত পুলিশ স্টেশনের ভেতরে যেতে সতর্ক করেন। সবাই দ্রুত ভেতরে ছুটে যায়। চিফ উপর থেকে টমাসকে তাড়া করা জম্বিগুলোকে গুলি করে মেরে ফেলেন, তবে দু একজনকে মারলেও জম্বির সংখ্যায় কোনো পরিবর্তন আসে না। টমাস পুলিশ স্টেশনে প্রবেশ করে, কিন্তু এখন জম্বিরাও পুলিশ স্টেশনে ঢুকে পড়ে এবং লোকগুলো জম্বিদের থেকে নিজেদের রক্ষা করতে করতে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে যায়। তারা দ্রুত দরজা বন্ধ করে দেয়। চিফ প্রচণ্ড রেগে যান এবং টমাসকে বলেন যে তোমার কারণেই আমরা এই বিপদে পড়েছি এবং তোমার জন্যই আমার ছেলে মারা গেছে। এ কথা শুনে টমাসও রেগে যায় এবং দুজনের মধ্যে তর্ক শুরু হয়। এরপর সারা এসে বলে, এখন ঝগড়া করার সময় নয়, এরপর আমাদের কি করা উচিত
ভেবে দেখো। এখন নিজেদের বাঁচানোর উপায় খুঁজতে তারা সিসিটিভি রুমে যায়। তারা পর্দায় দেখতে পায় যে জম্বিরা পুরো পুলিশ স্টেশন জুড়ে ছড়িয়ে পড়েছে। তারা আরও দেখে যে গাড়ি চালক লোকটি গাড়িতে একা বেরিয়ে যাচ্ছে। গাড়ির শব্দ শুনে পুলিশ স্টেশনে ঢুকে পড়া সমস্ত জম্বি স্টেশন ছেড়ে বেরিয়ে এসে গাড়িটির পিছু নেয়। আর সিসিটিভি রুমের ভেতরের লোকেরা পুরো ঘটনাটি দেখছিল। সব জম্বি চলে যাওয়ার পর টমাসের মাথায় একটা বুদ্ধি আসে। সে সেখানে উপস্থিত লোকদের বলে যে জম্বিরা কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে, তাই তাড়াতাড়ি সব বৃদ্ধ, শিশু এবং বেঁচে থাকা মানুষদের বাসে তুলে নাও, আর আমরা এই পুলিশ স্টেশনেই জম্বিদের সাথে লড়াই করব। এদিকে অন্যদিকে আমরা দেখি একজন লোক তার সমস্ত সঙ্গীদের ফেলে একা গাড়ি চালাচ্ছে। সে দ্রুত গাড়ি চালাচ্ছে আর জম্বিরা তার পিছু নিয়েছে। অল্প কিছু দূর যাওয়ার পরেই সামনের রাস্তা বন্ধ হয়ে যায়, তাই সে গাড়িটি পেছনের দিকে ঘোরানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে জম্বিরা তার কাছে পৌঁছে যায় এবং তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। এখন লোকটি বুঝতে পারে যে এই জম্বিরা তাকে মেরে ফেলবে, তাই জম্বিদের হাতে মারা যাওয়ার পরিবর্তে সে নিজেকে গুলি করে। অন্যদিকে আমরা পুলিশ স্টেশনের দৃশ্য দেখতে পাই। জম্বিরা যে আসতে চলেছে তা জেনে সবাই প্রস্তুত হয়ে বসে আছে। এর কিছুক্ষণ পরই জম্বি সর্দার পুলিশ স্টেশনে এসে পৌঁছায়। সে সব জম্বিকে ভেতরে যাওয়ার আদেশ দেয়। আদেশ পেয়েই সব জম্বি দ্রুত ভেতরের দিকে এগোতে শুরু করে। আগে থেকেই প্রস্তুত থাকা লোকগুলো জম্বিদের দিকে গুলি চালাতে শুরু করে, কিন্তু যখন গুলি কাজ করে না তখন টমাস একটি বোমা ছুঁড়ে মারে, যা তাদের অনেককে মেরে ফেলে। তার দুই সহতীর্থ, একটি ছেলে ও একটি মেয়ে, জম্বিদের সাথে লড়াই করছিল, কিন্তু তারপর একটি জম্বি মেয়েটিকে ভেতরে টেনে নিয়ে গিয়ে মেরে ফেলে। কিছুক্ষণ পর এই জম্বিরা লম্বা চুলের অন্য ছেলেটিকেও মেরে ফেলে। এখন পুরো স্টেশনে শুধু টমাস আর চিফই বেঁচে আছে। চিফ জম্বিদের গুলি করার চেষ্টা করেন, কিন্তু জম্বি সর্দার এসে চিফকে মেরে ফেলেন। একমাত্র টমাসই বেঁচে থাকে। এর কিছুক্ষণ পরেই টমাস এবং জম্বি সর্দার একে অপরের মুখোমুখি হয়। এখানে জম্বি সর্দার টমাসকে আক্রমণ করার জন্য 3টি জম্বি পাঠায়, কিন্তু টমাস সহজেই তাদের মেরে ফেলে। এরপর জম্বি নেতা নিজেই টমাসের সাথে লড়াই করতে আসে এবং একটি তুমুল লড়াই শুরু হয়। কিন্তু জম্বি নেতার শক্তির কাছে টমাস কিছু না এবং জম্বি নেতা তাকে তুলে ছুঁড়ে ফেলে দেয়। কোনোভাবে টমাস সাহস সঞ্চয় করে একটি ছুরি দিয়ে জম্বি নেতাকে আঘাত করে, কিন্তু ছুরির আঘাতে জম্বি নেতার কোনো পরিবর্তন হয় না। টমাস বুঝতে পারে যে জম্বি নেতা অনেক বেশি শক্তিশালী এবং তার সাথে লড়াই করা বৃথা। এভাবে সে কখনোই জম্বি নেতাকে হত্যা করতে পারবে না, তাই টমাস বুদ্ধি করে ছাদে দৌড়ে যায়। জম্বি নেতা তার পিছু ধাওয়া করে এবং শীঘ্রই টমাস সামনে একটি সিঁড়ি দেখতে পায়। টমাস দ্রুত উপরে উঠে যায় এবং উপরের দরজার কাছে দাঁড়ায়। জম্বি নেতা তাকে ধরার জন্য দ্রুত টমাসের পিছু ধাওয়া করে এবং টমাস তার কাছে পৌঁছানো মাত্র দরজা খুলে জম্বি নেতাকে সূর্যের আলোতে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। রোদে পড়তেই জম্বি নেতার শরীর জ্বলতে শুরু করে। তার শরীর থেকে ধোঁয়া বের হতে থাকে এবং অবশেষে সে যন্ত্রণায় মারা যায়। জম্বি নেতার মৃত্যুর পর টমাস ছাদের কিনারা থেকে নিচে তাকিয়ে দেখে একটি বাস পার্ক করা আছে, যেখান থেকে লোকজন নামছে। এটা দেখে টমাস আনন্দিত হয় এবং তাদের সাথে যোগ দিতে নিচে নেমে আসে। সারা টমাসের কাছে আসে এবং তাকে ধন্যবাদ জানায়। দুজনের মধ্যে কথোপকথন শুরু হয় এবং তাদের কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি যে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। এখানেই গল্পটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন।